1122টা পোস্ট তোমার জন্য দরকার না, তোমার প্রয়োজন হলো একটি মাত্র পোস্ট। সুতরাং একটি মাত্র পোস্ট নিজের করে নেওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা আজকে থেকে শুরু করতে হবে। ইতোমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগের সার্কুলার দিয়েছে, যে সার্কুলারের সংখ্যা 1122টি। অর্থাৎ এটা একটা বিশাল বড় সার্কুলার, এবং যারা চাকরি প্রত্যাশী এবং খুব ভালো প্রস্তুতি নিচ্ছেন বা যারা নিয়েছেন তাদের জন্য এটি একটা সুবর্ণ সুযোগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তার সম্মান যেমন বেশি, ঠিক তেমনি একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করার সুযোগ তো থাকে। ফলে অনেকেই এই চাকরি পরীক্ষায় কত মার্কসের পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, প্রশ্ন কঠিন হবে কিনা, সহজ হবে কিনা, বিগত বছরের প্রশ্ন পড়ে গেলেই কমন আসবে কিনা, এ ধরনের বিভিন্ন প্রশ্ন তোমরা আমাদের কাছে করো। আমি আজ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবো আমি সঞ্জিত কুমার মজুমদার, 36তম বিসিএস এ কর্মরত রয়েছি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে। আমরা জানি যে প্রধান শিক্ষকের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নের মান বন্টন করা হয়েছে 90, যেখানে বাংলা এবং ইংরেজিতে 25-25 অর্থাৎ 50, এবং গণিত এবং সাধারণ বিজ্ঞানে 20 মার্কস, এবং যেটি সাধারণ জ্ঞান শুধুমাত্র বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই দুটি মিলিয়ে 20 মার্কস, অর্থাৎ টোটাল 90 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে। এখানে সরাসরি কোনো লিখিত পরীক্ষা হবে না। আর যে 10 মার্কস রয়েছে সেটি হলো ভাইবা। তো ভাইবার কথা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে, কারণ তুমি নিজে খুব ভালোভাবে একটি সুন্দর পোশাক পরে ভাইবা বোর্ডের সামনে যে কিছু কথা বলতে পারলে তোমার সাবজেক্টিভ বা তার সম্পর্কে, তুমি কেন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হতে চাও, এই ধরনের কিছু প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো তাহলে সেখানে পাশ করতে পারবে। তাদের পাস মার্কস হচ্ছে 50%, অর্থাৎ 10 মার্কসের মধ্যে ভাইবাতে পেতে হবে পাস। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো কিভাবে প্রিলিমিনারি 90 মার্কসের মধ্যে সব থেকে বেশি মার্কস তোলা যায়। অনেকেই প্রশ্ন করো আমাকে প্রিলি পাস করতে হলে কত মার্কস পেতে হবে। এটি আসলে মূলত নির্ভর করে প্রশ্ন কেমন হয়েছে। যদি খুব সহজ প্রশ্ন হয় তাহলে খুব বেশি মার্কসে তোমাকে চাকরির জন্য কোয়ালিফাই করতে হবে। এখানে বলে রাখা ভালো, 50% মার্কস অর্থাৎ 45 মার্কস পেলেই তুমি প্রিলিমিনারিতে পাস করে যাবে বা ভাইবার জন্য তোমাকে ডাকা হবে, কিন্তু সেখানে তোমার চাকরি হওয়ার সম্ভাবনা একেবারে 0%। এজন্য তোমাকে যেটি করতে হবে, এখন থেকে খুব রুটিন মাফিক সিলেবাস অনুযায়ী তোমাকে পড়তে হবে। তাহলে বিসিএস এর যে বিগত বছরের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দিয়েই তোমাকে পড়তে হবে, কারণ যেহেতু পিএসসি তোমার পরীক্ষা নেবে, সুতরাং বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে, এবং সেই পড়াটা এমন হবে বুঝেও পড়তে হবে এবং আত্মস্থ করতে হবে। আরেকটি হলো, তোমাকে পিএসসির যে নন ক্যাডারের পরীক্ষা রয়েছে বিগত 8 বছর বা 10 বছরের, সেই সকল প্রশ্নগুলো সুন্দর করে সলভ করতে হবে। তোমরা জানো যে তোমাদের যে জব সলিউশন রয়েছে সেটি ওরাকলের পাওয়া যায়, সেটি প্রফেসরসের পাওয়া যায়। সেই জব সলিউশনের A to Z তুমি পড়ে যাবে। যদি তুমি এটা পড়ে যেতে পারো বা যাদের এই প্রস্তুতি রয়েছে তাদের জন্য আসলে অগ্রিম শুভকামনা, কারণ তারা এই দৌড়ে খুব সামনের সারিতে থাকবে। কিন্তু হতাশ হওয়ার কারণ নেই। যারা এখনো লেখাপড়া শুরু করনি, 3 মাস সময় অর্থাৎ প্রায় 90 দিন, তুমি যদি এই 90 দিন মোটামুটি 10 ঘন্টা বইয়ের সঙ্গে ভালোভাবে যুক্ত থাকো তাহলে এই প্রিলিমিনারি পরীক্ষাতে খুব ভালো একটা স্কোর তোলা তোমার জন্য সম্ভব। তাহলে আমরা যদি একটু আলোচনা করি যে আমাকে আসলে কি কি পড়তে হবে, তাহলে প্রথম বলেছি বিসিএস এর বিগত বছরে যত প্রশ্ন আছে সেগুলো তোমাকে পড়তে হবে। তোমাকে নন ক্যাডারের যত পরীক্ষার প্রশ্ন রয়েছে সেগুলো পড়তে হবে। এছাড়াও তোমাকে বেসিক কনসেপ্টগুলো নিতে হবে। কোনটির বেসিক কনসেপ্ট নিতে হবে? তুমি যদি ম্যাথমেটিক্সে দুর্বল হও তাহলে ম্যাথের যে বেসিক কনসেপ্ট সেগুলো তোমাকে নিতে হবে। সেগুলো আমরা ধাপে ধাপে পরবর্তী ভিডিওতে ম্যাথমেটিক্স, ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ এগুলোর ধারণা দিব। আজ একটা ওভারঅল তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা প্রিলিমিনারি পরীক্ষার আগে মনে করো যে আমি শুধু জব সলিউশন পড়ে গেলেই হয়তো বা আমার জন্য এটা পর্যাপ্ত হবে। আসলে প্রিলিমিনারি জব সলিউশন পড়ে গেলে বেশ অনেক প্রশ্ন তোমার এখান থেকে কমন থাকতে পারে, কিন্তু সেটা চাকরি পাওয়ার জন্য উপযোগী কোনোভাবেই নয়। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই একটি বেসিক বই কিনতে হবে বা এক সেট বই কিনে তোমাকে পড়া শুরু করতে হবে, বা তোমার যদি সেই বই থেকে থাকে তাহলে বইটি বারবার পড়তে হবে। পড়ারও আবার ধরন আছে। যেমন তুমি আজ যেটি পড়ছো, আমাদের মেমোরি কিন্তু খুব বেশি এটা সংরক্ষণ করে রাখতে পারে না। তাহলে আমাদের এই মেমোরিকে সংরক্ষণ করে রাখার জন্য আমি আজ যেটি পড়ছি সেটি আগামীকাল পড়া শুরুর আগেই আমাকে রিভিশন করতে হবে। এভাবে তুমি যদি 5 দিন বা 7 দিন পড়ো, দেখবে কিছু কিছু প্রশ্নতে তোমার বারবারই ভুল হয়। সেগুলো তুমি তোমার পেন্সিল অথবা মার্কার পেন অথবা যে হাইলাইটার রয়েছে অথবা অন্য কোনো কালির কলম তুমি ব্যবহার করো,
করে সেটি মার্ক করে রাখো, প্রতিদিন সকালবেলায় সেই বইগুলো পড়ো বা সেই প্রশ্নগুলো তুমি পড়ো। এর পরবর্তীতে তোমার জন্য যেটা থাকবে কথা, সেটি হলো যে তোমাকে প্রতিদিন অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা ম্যাথ করতে হবে। গণিত থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো থেকেই তোমার আসলে চাকরি পাওয়া বা না পাওয়া অনেকটা নির্ভর করে। কারণ আমরা জানি যে আমাদের অধিকাংশ চাকরি প্রত্যাশী তারা গণিতে দুর্বল হয়। সুতরাং তোমার যদি গণিতে এক্সটেনশন তৈরি হয় তাহলে তুমি চাকরি পেতে তোমার জন্য খুব সহজ হবে। আরেকটি জায়গা সেটি হলো ইংরেজি। আমরা জানি ইংরেজি 2টি অংশ থেকে প্রশ্ন হবে, একটি হলো গ্রামার, অন্যটি হচ্ছে লিটারেচার। লিটারেচার থেকে হয়তো বা খুব কম প্রশ্ন পড়বে, গ্রামার থেকে বেশি প্রশ্ন আসবে। তো লিটারেচার থেকে পড়তে হলে তোমাকে বিসিএস এর বিগত বছরের বা নন ক্যাডারের যে সকল বিগত বছরের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো পড়ে আসলে আমার মনে হয় যে সেখান থেকে পর্যাপ্ত হবে, সেখান থেকেই প্রশ্নগুলো কমন হবে। আর তোমাকে যে গ্রামারের যে অংশ রয়েছে সেটি তুমি মাস্টার যে বইটি রয়েছে সেটি পড়তে পারো, কম্পিটিটিভ এক্সাম যে কোনো একটি বই তুমি আসলে ধরে সেখান থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সূত্র বা যে সকল চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়ো। তোমরা দেখবে যে এখান থেকে জেন্ডার থেকে প্রশ্ন আসবে, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসবে, জেনার থেকে আসবে, পার্টিসিপল থেকে আসবে। সেগুলো তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখো এবং একটা রুব্রিক্স করে নাও বা একটা বক্স তোমরা তৈরি করো যে বিগত বছরে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে। দেখবে যে চ্যাপ্টারগুলো মোটামুটি ফিক্সড, তাহলে তোমার পড়াটা খুব কম হবে। অর্থাৎ তুমি যদি একদিনের পড়া একটু কম পড়ে তুমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো একটা টেবিল তৈরি করে, যে আজ আমি ইংলিশের টেবিল তৈরি করব। ইংলিশের 2015 সালে বা 2014 সালে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়টা এসেছিল, ধরে নিলাম 2টা। 2016 সালে কয়টা, 2টা। তাহলে 2 বছরে এই 4টা প্রশ্ন এসেছে, অর্থাৎ এখান থেকে কম করে হলেও 2টা প্রশ্ন আসতে পারে, আমরা এটা ধরে নিতে পারি। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমাকে টেবিল করে সামনের দিকে এগোতে হবে। এটা হলো পরীক্ষার জন্য একটা কৌশল। কারণ পরীক্ষাতে সবাই লেখাপড়া করে যাবে, কিন্তু যারা খুব কৌশলী, যারা খুব দক্ষ, যারা খুব ওয়েল প্ল্যান্ড ওয়েতে তাদের প্রস্তুতিটা নেয়, আসলে চাকরিটা তাদের জন্যই। শুধুমাত্র এলোমেলো লেখাপড়া করে অনেক বেশি পড়লাম কিন্তু আমি মাথাতেও রাখতে পারলাম না, আবার আমার কাছে এগুলো গোছানো নয়, তাহলে কিন্তু চাকরিটা হবে না। এবার আসি বাংলার ক্ষেত্রে। বাংলাতে প্রশ্ন হবে বাংলা সাহিত্য এবং বাংলা গ্রামার বা ব্যাকরণ। তোমরা যেটা ক্লাস 9ম-10ম শ্রেণীর যে ব্যাকরণ বইটি পড়েছো সেই ব্যাকরণ বইটি তোমাকে একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে। অর্থাৎ কোনোভাবেই ব্যাকরণ বইয়ের কোনো অংশ সামান্যতম বাদ দেওয়া যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত আত্মস্থ করতে হবে, বুঝতে হবে। বুঝতে যদি তুমি না পারো তাহলে আমাদের কাছে তুমি নক করতে পারো, আমরা চেষ্টা করব তোমাকে সেটি বুঝিয়ে দেওয়ার জন্য। অথবা তোমার কাছে বা আশেপাশে যিনি এই বিষয় সম্পর্কে বুঝে তার কাছ থেকে তোমাকে বুঝে নিতে হবে। শুধুমাত্র এটি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে নয়, যে কোনো সাবজেক্টে তুমি না বুঝলে অন্য আরেকজনের সহযোগিতা নাও যিনি এটি খুব ভালো বুঝেন। এবার তোমাকে আসছি বাংলা সাহিত্য থেকে। যেমন বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন হয়, কাজী নজরুল থেকে প্রশ্ন হয়, বাগধারা থেকে প্রশ্ন হয়, প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন হয়, এছাড়াও বিভিন্ন টপিক থেকে প্রশ্ন হয়। তুমি টপিকগুলো একটা টেবিলের মধ্যে, বক্সের মধ্যে তুমি সেটি অ্যানালাইসিস করো যে কত সালে কোন কোন কবি বা কোন কোন সাহিত্যিকের থেকে প্রশ্ন এসেছে। চর্যাপদ থেকে প্রশ্ন এসেছে কয়টা, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন এসেছে কয়টা, অন্ধকার যুগ থেকে প্রশ্ন এসেছে কয়টা, প্রাচীন যুগ থেকে প্রশ্ন এসেছে কয়টা, আধুনিক যুগ থেকে প্রশ্ন এসেছে কয়টা, জীবনানন্দ দাশ থেকে আসলেও এসেছে কিনা। ঠিক সেভাবে তোমাকে সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে। তাহলে দেখবে যে তোমার পড়াটা খুব কম হয়ে আসছে, কারণ তোমার সামনে যে সময় আছে সেটি খুব কম সময়। এরপর রয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে আমি তোমাদের বলতে পারি যে এখানে বাংলাদেশের বিষয়াবলীর প্রশ্নই বেশি থাকবে, আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন আসবে তুলনামূলক খুব কম। তার অর্থ এ নয় যে আন্তর্জাতিক বিষয়াবলী তুমি পড়বে না, তোমাকে পড়তে হবে এবং এমনভাবে পড়তে হবে যে প্রশ্নগুলো যেন কমন হয়। এবং সেটার জন্য তুমি এই টেবিল ফর্মুলাটা নিজে গ্রহণ করো। দেখো এই টেবিল থেকে তুমি যদি একটা সুন্দর করে টেবিল করো যে কত বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, জাতিসংঘের মহাসচিবের নাম থেকে প্রশ্ন এসেছে কিনা, ইংরেজি লিটারেচারের কথা বললাম, শেক্সপিয়ার থেকে কয়টা প্রশ্ন এসেছে, উদ্ধৃতি থেকে কয়টা প্রশ্ন এসেছে, সেগুলো যেমন তোমার জানা সম্ভব। কোন প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্ন এসেছে, আইএমএফ থেকে প্রশ্ন এসেছে কিনা,
ওয়ার্ল্ড ব্যাংক থেকে কোনো প্রশ্ন এসেছে কিনা, পরিবেশবাদী সংগঠনগুলো থেকে প্রশ্ন এসেছে কিনা, এই সকল বিষয়গুলো তোমাকে খুব সুন্দরভাবে আগে অ্যানালাইসিস করতে হবে। আর বাংলাদেশের বিষয়ে যদি বলি, বাংলাদেশের বিষয়কে আমরা মোটামুটি 3টি দাগে ভাগ করতে পারি। একটি হলো প্রাচীন যুগ, আরেকটি হলো বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য, আরেকটি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা। তো বাংলাদেশের যে প্রাচীন যুগগুলো রয়েছে সেগুলো তোমরা বাজারের বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যেমন MP3, প্রফেসরসের বই পাওয়া যায়, ওরাকলের বই পাওয়া যায়। যে বইটা তোমার কাছে গোছালো মনে হয় তুমি ঠিক সেই বইটা নিয়েই সামনের দিকে এগোবে। কারো কথাতে যে এই বইটা ভালো এটাই পড়, এগুলো শোনার সময় কিন্তু তোমার হাতে এখন নেই। তাহলে তোমার প্রাচীন যুগ সম্পর্কে তুমি পড়লে। এরপর আসবে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য, যেমন ভাষা আন্দোলন হতে পারে, 69-এর গণ অভ্যুত্থান হতে পারে, 70-এর নির্বাচন হতে পারে, পরবর্তী সময়কার ঐতিহাসিক কোনো ঘটনা ঘটতে পারে, সেই সকল বিষয়গুলো তোমাকে পড়তে হবে। এরপর রয়েছে সাম্প্রতিক, যেটি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পাও, যে প্রশ্নগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সালতামামি থেকে পাও, সেগুলো তোমরা নিজ দায়িত্বে নিজ নোট করে পড়বে। আরেকটি কথা মনে রাখবে, সব সময় তোমার পড়ার পাশাপাশি তোমাকে লেখার খুব অভ্যাস করতে হবে। কারণ তুমি যতবার লিখবে, মেমোরি সেটা ধরে রাখার সক্ষমতা তার তত বেশি বৃদ্ধি পাবে। এজন্য কোনোভাবে শুধুই পড়ে প্রস্তুতি নেওয়াটা খুব ভালো প্রস্তুতি হবে না। তোমাকে প্রচুর নোট ব্যবহার করতে হবে, খাতা ব্যবহার করতে হবে। যেমন তুমি বাংলা যখন পড়ছো তখন যে প্রশ্নটা তোমার কাছে মনে হয় যেটি আমি বারবার ভুলে যাচ্ছি, সেটি তুমি নোট করে রাখো, যখন অবসর পাও তখন অবশ্যই সেগুলো তুমি রিভাইজ করো। এরপর আসবো গণিতের অংশে। গণিতের প্রসঙ্গ বলার আগে বলে নিই যে বিজ্ঞানটাকে কোথা থেকে পড়বো। বিজ্ঞানে দেখবে যে তোমাদের কাছে যদি ওরাকলের বই থেকে থাকে, ওরাকলের যে BCS প্রিলিমিনারি, সেখানে দেখবে প্রথমেই একেবারে BCS এর A to Z প্রশ্নগুলো দেওয়া আছে। এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে যাও তাহলে তোমার বিজ্ঞান থেকে যতগুলো প্রশ্ন হবে, খুব বেশি হলে হয়তো 4টা 5টা বা 6টা প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো তোমার হুবহু এখান থেকে কম থাকবে। আর আসলো গণিত। গণিতের সুদ কষা, ঐকিক নিয়ম, সরল, এবং তোমরা দেখবে যে কখনো সেখানে বীজগণিতের বিভিন্ন অংশগুলো থেকে প্রশ্ন আসে, সূচক থেকে প্রশ্ন আসে, লগারিদম থেকে প্রশ্ন আসে, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসবে, বৃত্ত থেকে প্রশ্ন আসে, কোণ থেকে প্রশ্ন আসে। তাহলে এইগুলো দেখো, এগুলো তুমি যদি সুন্দরভাবে অ্যানালাইসিস করে ফেলো তাহলে তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা খুব সহজ হবে। এবং সাধারণত পিএসসি যখন তার নন ক্যাডার টাইপের প্রশ্ন করে, তার কিন্তু প্যাটার্নটা মোটামুটি একই ধরনের। এজন্য এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে প্রাইমারির যে প্রধান শিক্ষকের বিগত বছরের প্রশ্ন তুমি অ্যানালাইসিস করবে, তার সাথে তুমি সাম্প্রতিক কয়েক বছরের, 2 বছর বা 3 বছর বা 4 বছরের যে পিএসসির নন ক্যাডারের যে বইটা পাওয়া যায়, বিশেষত প্রফেসরসের বইটা তুলনামূলক একটু ভালো হয় এবং তার সুন্দর ব্যাখ্যা দেওয়া থাকে। প্রত্যেকটা বইতেই থাকে, আমি প্রফেসরসটাকে একটু বেশি প্রিফার করি কারণ সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে এবং এদের প্রশ্নের ব্যাখ্যাগুলো তুলনামূলক কম ভুল হয়। সেই প্রশ্নগুলো তুমি নন ক্যাডারের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো যে কোথা থেকে ওরা বেশি প্রশ্ন করে, তাহলে তুমি জেনে যাবে। আর আরেকটি বিষয়, আমার পিছনে তোমরা দেখছো যে গাছ, এটি আসলে আমার রিডিং রুম। আমি যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাই, অথবা আমার পড়া ভালো লাগে না, অথবা মনে হয় যে আমি আসলেই খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, আমি আসলে মনে করি যে আমার সঙ্গে এই রুমে আরো কয়েকটা প্রাণ আছে, এগুলো এই আমার গাছ। এদের আমি পরিচর্যা করি, এদের কখনো রোদে রাখি, কখনো বাইরে রাখি, কখনো এদের সঙ্গে আমি সময় কাটাই, অথবা যদি আমি কখনো গান করি অথবা যাই যে কোনো ভাবে আমি সময় কাটাতে চাই, তাহলে এদের সঙ্গে কাটাই, যেন আমি বাইরের কোনো মানুষের সঙ্গে সময় কাটিয়ে আমি আমার গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমি নষ্ট না করি। তোমরা তোমাদের পড়ার যে টেবিল রয়েছে সেখানে তোমরা ছোট একটা গাছ রাখতে পারো, যে কোনো টবে, দেখবে যে তার সঙ্গেও তুমি কথা বলছো। তোমার যখন ক্লান্তি আসবে তখন তাদের সঙ্গে তুমি কথা বলো। এগুলো অনেকের কাছে খুব খারাপ লাগতে পারে, হাস্যকর হতে পারে, তবে তোমার জন্য কোয়ালিটিফুল যে টাইম, সেই টাইম পাস করার ক্ষেত্রে এই গাছগুলো খুব সহায়ক। তাহলে আমি আসলে কি বললাম? প্রথম বললাম কিভাবে পড়তে হবে, বইগুলো কিভাবে কালেক্ট করতে হবে, কিভাবে প্রশ্ন 1122টা পোস্ট তোমার জন্য দরকার না, তোমার প্রয়োজন হলো একটি মাত্র পোস্ট। সুতরাং একটি মাত্র পোস্ট নিজের করে নেওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা আজকে থেকে শুরু করতে হবে। ধন্যবাদ।